হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এ লাইফ সায়েন্স পড়াবো। মানুষের খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা। এর আগে আমি এই চ্যাপ্টারে 6টা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি লাইন বাই লাইন পড়াবো, আন্ডারলাইন করে দেবো। তোমরা তোমাদের বইটা বার করে আমার ভয়েস শুনে শুনে আন্ডারলাইন করে নেবে, আর এগুলো পড়বে, দেখবে পরীক্ষাতে অসুবিধা হবে না। এই বইটা ভালো করে পড়লেই তোমাদের হবে, তা আর কিছু পড়তে হবে বলে আমার মনে হয় না গো। দেখো, আজকে পড়াবো মাছ চাষের প্রকারভেদ। মাছ উৎপাদনের ব্যবস্থাপনায় অনুযায়ী মাছ চাষকে দুভাগে, আমি খুব আস্তে আস্তে পড়াবো, তোমরা দাগ নিয়ে নেবে, কেমন? দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক আর একটা হচ্ছে পালন ভিত্তিক। সংগ্রহ ভিত্তিকে কি বলছে? নদ নদী ও বিশাল জলাশয়ে মাছ পালন করা সম্ভব হয় না, তাই নদ নদী ও বিশাল জলাশয়গুলোতে কেবল মাছ ধরা হয়। তাহলে সংগ্রহ করা হয় মানে কি? নদ নদী বা বিশাল জলাশয়ে মাছ পালন করা সম্ভব নয়, তাই যেসব নদ নদী ও বিশাল জলাশয় আছে কেবলমাত্র সেখান থেকে মাছ সংগ্রহ করা হয়। এটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক। এবার দেখো পালন ভিত্তিক। পুকুর, খাল, বিল, ডোবা, ভেরি প্রভৃতি জলাশয়ে মাছের চারা ছাড়া হয়। নিয়মিত সার প্রয়োগ, খাদ্য সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ ও অন্যান্য পরিচর্যার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হয়। পালনে কি বলছে? পালনটা কোথায় কোথায় করা হয়? পুকুর, খাল, বিল, ভেরি প্রভৃতি ছোট ছোট জলাশয়ে মাছের চারা ফেলা হয়। নিয়মিত সেখানে সার ফেলা হয়, খাদ্য দেওয়া হয় এবং রোগ নিয়ন্ত্রণ করার জন্য নানা রকম পরিচর্যার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হয়। এটা হচ্ছে পালন ভিত্তিক মাছ চাষ। মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী মাছ চাষকে আবার দুভাগে ভাগ করা হয়। দেখো, মাছ চাষ অন্তর্দেশীয়, সামুদ্রিক। অন্তর্দেশীয় মধ্যে হচ্ছে স্বাদু মিঠে জলের মাছ, অল্প লবণাক্ত জল, আর সামুদ্রিকে উপকূলীয় আর গভীর সামুদ্রিক। স্বাদু জলে পালনভিত্তিক মাছ নিয়ে আলোচনা করা হবে। দেখো, কার্প কি? মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি, মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত, আর দেহের ভিতরে পটকা থাকে, তারাই হলো কার্প। তাহলে কার্প কারা? যারা মিঠে জলে বাস করে, মাথাটা ত্রিকোণাকৃতি, মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, দাঁত থাকে না, দেহের ভেতরে পটকা থাকে, তারাই হলো কার্প। যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ, এগুলো হচ্ছে কার্প মাছ। আবার বলছে কার্পকে আবার দুভাগে ভাগ করা হয়। দেখো, একটা হচ্ছে দেশি কার্প, একটা হচ্ছে বহিরাগত কার্প। আবার দেশি কার্পকে আবার দুভাগে ভাগ করছে, মেজর কার্প, মাইনর কার্প। এখান থেকে আসতেই পারে পার্থক্য, মেজর কার্প আর মাইনর কার্পের মধ্যে পার্থক্য। তোমরা লিখবে এটা আকারে বড় আর মাইনর হচ্ছে আকারে ছোট। আর মেজর কার্প তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে, আর এটা তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে। তারপর দেখো, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, চাহিদা বেশি, আর ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। এগুলো সব তোমরা করে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে খুব, কেমন? এটা খুব ইম্পর্টেন্ট পার্থক্যটা। উদাহরণ দেখো, মেজর কার্পের উদাহরণ হবে রুই, কাতলা, মৃগেল
ইত্যাদি। আর মাইনরে হবে বাটা, পুঁটি ইত্যাদি। এবার বহিরাগত কাপটা কি বলছে? বিদেশ থেকে আমদানি করা হয়। বহিরাগত মানেই বাইরে। ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রজননেও সক্ষম। উদাহরণ হবে গ্রাস কাপ, ঘেঁষো রুই, কমন কাপ, আমেরিকান রুই, সিলভার কাপ। এগুলো হচ্ছে বহিরাগত কাপ। তোমরা দেখো অনেকগুলো মাছের ছবি আছে, তোমরা ছবিগুলো দেখে নাও পজ করে করে। তারপর দেখো মাছ চাষের বিভিন্ন পর্যায়। একটা হচ্ছে ডিম পোনা সংগ্রহ। এখান থেকে আমি দেখো যেগুলো আন্ডারলাইন দেবো সেগুলোই পড়বে, মানে শর্ট কোশ্চেন আসবে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়। কেমন? যেসব ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলোই হলো নিষিক্ত ডিম। তা নিষিক্ত ডিম কাকে বলে? যেসব ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেইগুলোই হচ্ছে নিষিক্ত ডিম। আর এই মিলনের প্রক্রিয়াটাই হলো নিষেক। তা নিষেক কাকে বলে? মিলনের প্রক্রিয়াকে বলা হচ্ছে নিষেক। এগুলো তো শর্ট কোশ্চেন আসবে। এবার দেখো কৃত্রিম পদ্ধতিতে। কৃত্রিম পদ্ধতি এখানে করবে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কাকে বলে? দেখবে মাছের মাথায় মানুষের মতোই একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এর নাম পিটুইটারি গ্রন্থি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে বুঝতে পারবে না। যেগুলো আমি আন্ডারলাইন করছি সেগুলো তোমরা আন্ডারলাইন দাও। মাছের পিটুইটারি গ্রন্থি নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়। তাহলে পিটুইটারি গ্রন্থি নির্যাস নিয়ে বাছাই করা মাছদের ইঞ্জেকশন নেওয়া হয়। তারপরে এখানে চলে আসো, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়। তা ডিম পোনা কীভাবে তৈরি হয়? শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়। এবার দেখো ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ, একটা মাছ হয়ে যাচ্ছে। এবার দেখো প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়। এটাই হচ্ছে হ্যাচারি। হ্যাচারি কাকে বলে যদি আসে কি লিখবে? চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়, এটাই হচ্ছে হ্যাচারি। কেমন? এই পুকুরগুলো আবার অনেকগুলো ভাগ আছে পুকুরে। আঁতুর পুকুর, পালন পুকুর আর সঞ্চয় পুকুর। পুকুরগুলো আবার ভাগ আছে, দেখছো? এবারে দেখো ডিম পোনা হচ্ছে আঁতুর পুকুরে হচ্ছে, আর পালন পুকুরে হচ্ছে ধানি পোনা। কেমন? আর সঞ্চয় পুকুরে চারা পোনা আর পূর্ণাঙ্গ মাছ। এবারে চলে আসো মিশ্র চাষে। দেশি মাছ মিশ্র চাষ। দেশি মাছেদের মধ্যে রুই, কাতলা, মৃগেল এরা পুকুরে জলের বিভিন্ন স্তরে বাস করে, সেখান থেকেও খাবার সংগ্রহ করে। যেমন কাতলা মাছ সিলভার কাপ জলের উপরের স্তর থেকে থাকে, আর রুই মাছ ও গ্রাস কাপ জলের মাঝের স্তরে থাকে, আর মৃগেল মাছ ও কমন কাপ জলের নিচের স্তর থেকে খাবার সংগ্রহ করে। এগুলো সব এক একটা স্তরে কী কী মাছ থাকে সেই ধরনের প্রশ্ন আসবে। কেমন? দেশি আর বহিরাগত এই দুই রকম মাছের সার একই পুকুরে করা হয়। তারপর দেখো মিশ্র চাষ হচ্ছে কি? তিন ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করাটাই হলো মিশ্র চাষ। হ্যাঁ, তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হলো নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। তা পলিকালচার বা মিশ্র চাষ কাকে বলছে? একই তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বহিরাগত কার্প একসঙ্গে একটাই পুকুরে চাষ করাই হলো মিশ্র চাষ বা পলিকালচার। এগুলো আসে দেখো। তারপর দেখো ময়লা জলে মাছ চাষ। ময়লা জলে মাছ চাষ। দেখো ময়লা জল কাকে বলে? ঘরবাড়ি, পৌরসভা ও কলকারখানার বর্জ্য পদার্থ মেশানো সাধারণত কালো রঙের জল, একেই বলা হয় ময়লা জল। মানে কালো রঙের জলকে বলা হচ্ছে ময়লা জল। এই জলে মলমূত্র মিশে থাকে আর থাকে কঠিন পদার্থ
রূপে বিভিন্ন জৈব আর অজৈব পদার্থ মলমূত্র জলে সে থাকে, দেখো সংগ্রহ করে। দেখো মাছের প্রাথমিক খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি হয়। কীভাবে তৈরি হচ্ছে? ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পায়, তাই মাছের প্রাথমিক খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি হয়। আর এরই ফলে তৈরি হয় জুপ্ল্যাঙ্কটন, অন্যান্য পোকামাকড়ও এরা মাছের খাবার। তাই বাইরে থেকে কৃত্রিম খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে মাছেদের খাবার কোনগুলো হচ্ছে? ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, ওই ফসফরাসে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে। আর তাছাড়া তৈরি হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, অন্য পোকামাকড়, এগুলোই হচ্ছে মাছের খাবার। সেই জন্য বাইরে থেকে আর খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপর দেখো মাছ চাষের পুকুরে সরাসরি অপরিশোধিত ময়লা জল ব্যবহার করলে মাছের ক্ষতি হয়, তাই মাছ চাষের পুকুরে সরাসরি ব্যবহার আগে ময়লা জল পরিশোধন করে নেওয়া দরকার। তাহলে ময়লা জল কি ক্ষতি করতে পারে? মাছের ক্ষতি করতে পারে, সেই জন্য আগে থেকে সতর্ক হওয়া দরকার, জল পরিশোধন করে নিতে হবে। তারপর দেখো পূর্ব কলকাতার ভেরিগুলো এই ময়লা জলে মাছ চাষের অন্যতম কেন্দ্র। পূর্ব কলকাতায় যে ভেরি আছে অনেক, সেটা ময়লা জলে মাছ চাষের ক্ষেত্রে অন্যতম। বিভিন্ন ক্যানাল বা নালার সাহায্যে কলকাতায় ময়লা জল নিয়ে ওই অঞ্চলের ভেরিগুলোতে সরবরাহ করা হয়, তারপর ওই জলে মাছ চাষ করে। ক্যানেলগুলো থেকে জল নিয়ে ওই ভেরিগুলিতে সরবরাহ করা হয়, তারপরে ওই জলে মাছ চাষ করা হয়। এবার দেখো মাছের পুষ্টিগুণ। মাছে অনেক রকমের পুষ্টিগুণ আছে, কেমন, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো কী কী থাকে? প্রাণীজ প্রোটিন, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সরবরাহে মাছের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তা মাছে কি থাকছে? প্রাণীজ প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সরবরাহ মাছের এক গুরুত্বপূর্ণ ভূমিকা। তাছাড়া বিভিন্ন খনিজ পদার্থও আছে, যেমন CAP, NAK, MgS ও কিছু, এগুলো হচ্ছে খনিজ পদার্থ। এই খনিজ পদার্থের নামগুলো তোমরা পড়ে নেবে, শর্ট কোশ্চেনে আসে। তারপর দেখো কিছু ভিটামিন কি থাকে? A, C, D ও B কমপ্লেক্স থাকে। এইটা হচ্ছে মাছের পুষ্টিগুণ। এটা এই অবধি আজকে তোমাদের পড়ালাম, তোমরা ভালো করে দেখে নেবে। আর যেভাবে আমি লাইন বাই লাইন দাগ দিয়েছি, আমার ভয়েসটা শুনে শুনে তোমরা দাগ দিয়ে লাইন বাই লাইন আন্ডারলাইন করে নেবে। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।